নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আবার আমি এলাম। তা আমি কিছু কথা বলবো, তা সেই কথাগুলো যদি একটু সময় নিয়ে একটু শুনো, এবং বড়োদেরকেও বলছি আমার এই কথাগুলো একটু শুনবেন আপনারা দয়া করে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমি যে আজকে এখানে এই পর্যন্ত এসছি, তার মধ্যে অনেক কিছু আমাদের আছে। আমার বিয়ে হয়েছে খুব অল্প বয়সে, ঠিক আছে। আমার বাবা মধ্যবিত্ত সংসার বলেছিলাম, আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার মা আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন। যাই হোক, যেই একটা মধ্যবিত্ত ঘরে বিয়ে, মেয়ের সেবক, আর একদম আমি সেই পরিবারের ঘরেই মধ্যবিত্ত ঘরে এসে পড়েছি। আমার হাজব্যান্ড একা, আমার 4টি ননদ। তা আমার 4 ননদের বিয়ে হয়ে গেছে। আমার শাশুড়ি মা ছিলেন তখন। এই শাশুড়ি মা মারা গেছেন গত 3 বছর হলো। যাই হোক, আমার যখন বিয়ে হয় 120 টাকা ঘর ভাড়া একটা আমি থাকি সুলেখাতে, ঠিক আছে। আমার হাজব্যান্ডের তখন ইনকাম 50 টাকা। আমার মা বাবা কি দেখে বিয়ে দিয়েছেন জানেন? তখনকার দিনে আমার 91-এ বিয়ে হয়েছে। কি দেখে বিয়ে দিয়েছেন? যে ছেলেটি ভালো। না, আমি বলছি না, আমার সত্যি, আমি ছেলেটা যদি ভালো না হতো আজকে আমি এত বছর সংসার করতে পারতাম না তার সাথে। আপ অ্যান্ড ডাউন প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু এই যে আপ অ্যান্ড ডাউনটাকে যে সবার ওভারকাম করে চলতে পারে তারাই না মানুষ, তাই না? তারপরে আমার হলো 92-তে আমার প্রথম সন্তান, খুব আদরের সে, ঠিক আছে। কিন্তু তখন খুব কষ্ট, জানেন তো। সে কষ্টর কথা বললে আপনাদের চোখ দিয়েও জল বেরিয়ে যাবে। আমি যে হসপিটালে যাব না, সেই পয়সাটা আমার হাজব্যান্ডের পকেটে ছিল না। আমি বাসে করে আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি। হ্যাঁ, তা আমার সন্তান হলো। যাই হোক, ভগবান তার কপালে আমি মানুষ করলাম। আমার যতটুকু ক্ষমতা আমি হাল ছাড়িনি। আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছে। সাপোর্ট নিশ্চয়ই না করলে আমি তো এতটুকু আসতে পারতাম না। কিন্তু আমার বাপের বাড়ি বলুন, আমার শ্বশুর বাড়ি বলুন, সেরকম বিশেষভাবে কারোর থেকে আমি সাপোর্ট পাইনি। আমি কিন্তু নিজে দেখে বিয়ে করিনি, আমার বাবা মা দেখেই আমার বিয়ে দিয়েছেন। আর আমি আমার মা বাবাকে কখনো দায়ীও করিনি। কেন করিনি জানেন? আমার এই যে কপাল লেখাটা, ওটা তো আমার বাবা মাকে মুছতে পারবে না। তা সেই জন্যে কোনো মেয়েরা যদি এরকম কোনো পরিস্থিতিতে পড়ো, বাবা মাকে দোষারোপ করো না, নিজের ভাগ্যটাকে আগে প্রমাণ করো, ঠিক আছে। তারপরে বলছি, আমার মধ্যে কথা আসছে, ঠিক আছে। হলো, চলছে টুকটুক করে। একটা দুধের কৌটো কিনতে গেলেও তখন আমার ল্যাকটোজেনের কৌটো দাম ছিল 50 টাকা। সেই দুধের কৌটো জোগাড় করতে গিয়েও আমার খুব কষ্ট হয়েছে। আমার হাজব্যান্ড হচ্ছে কাচের কাজ করেন, বুঝতে পারলেন। তখন কি বলবো, ভাড়া দেব না ছেলে খাওয়াবো না নিজেরা চলবো? 50 টাকা রোজ তো, না ঘর ভাড়া দেব। যাই হোক, তাও করে আমি হাল ছাড়িনি। আমি কিছু করতাম আমার বাচ্চাটাকে বাঁচাবার জন্য। আমি এত বোকা ছিলাম জানেন, আমি 6 গাছা ছুরি 300 টাকা দিয়ে একজনকে দিয়ে দিয়েছি। কারণ আমার বাচ্চাটাকে বাঁচাতে হবে। প্রত্যেকটা মা চায় যে বাচ্চাটাকে বাঁচাবার জন্যে, প্রত্যেকটা মা চায় যে বাচ্চাটাকে বাঁচাবার জন্য। যাই হোক, হলো, চলছে এভাবে টুকটুক টুকটুক টুক করে চলছে।
চলাকালীন আবার আমার আর একটা ইস্যু হলো, 3.5 প্রায় 4 বছরের কাছাকাছি একটা ইস্যু হলো। কিন্তু আমার তখন যখন ওই ইস্যুটা এলো, আমি খুব ভয় পাচ্ছিলাম। কি ভয় পাচ্ছিলাম? যে আমি একজনকে নিয়েই আমি নাকানেই চুয়ানি খাচ্ছি, আমি আরেকটিকে কি করে মানুষ করব? আমি পারবো না। আমি ডক্টরের পায়ে গিয়ে ধরেছি, তখন আমি 5 মাসের প্রেগনেন্ট। আমি বুঝতে পারিনি, বুঝতে পারলেন? ডক্টর আমাকে কি বোঝালেন যে মা, এখন তোমার এই সময় কিচ্ছু করা যাবে না। আর আমরা জীবন দিতে জানি, আমরা জীবন নিতে জানি না। যাই হোক, আমার ছোট ছেলে এলো। আমার ছোট ছেলে আসার পর একটু আমি পরিবর্তন হলাম। সেই দিন থেকে ওর বাবার রোজ বাড়ল। 50 টাকার থেকে এক ধাপে ওর বাবার 500 টাকা রোজ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তারপরও স্ট্রাগল আমার এখনো যায়নি। আমি ভাড়া বাড়িতে দীর্ঘ 22 বছর ভাড়া বাড়ি আমি কাটিয়েছি আমার 2টো সন্তানকে নিয়ে। আমার বড় ছেলে যখন মাধ্যমিক দেয়, আমার ক্লাস 8-এ পড়ে আমার বড় ছেলে, তখন থেকে আমার বড় ছেলে অম্বুজায় পেপার দিত। এই শীতের মধ্যে, বর্ষার মধ্যে, জলের মধ্যে আমার ছেলে পেপার দিত। আমি মা তো, আমার খুব কষ্ট হতো। আমি ঘরে শুয়ে পড়ে আছি, আর আমার ছেলেটা এই জল বৃষ্টির মধ্যে আমার ছেলেটা পেপার দিত, প্লাস গাড়ি ধুতো। আমি এগুলো জানতাম না সততা, পেপারটা দিত জানতাম। ঠিক আছে? তারপর মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তখনও পেপার দিয়ে পরীক্ষা দিতে গেল, কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, আমার ছোট ছেলেও তাই, ছোট ছেলেও পেপার দিত। কিন্তু আমার ছোট ছেলে অতটা বেশি পরিশ্রম করতে পারে না, ও একটু নরম প্রকৃতির শরীর। ঠিক আছে? আমার বড় ছেলে যেটা পারে, আমার ছোট ছেলে সেটা পারে না। তা আজকে এই যে বাড়িটা আমাদের যে বাড়িটা না, এই বাড়িটা আমার কেনা হয়েছে এক উৎসাহ আমার বড় ছেলের জন্য। ওই যে পেপার দিয়ে না, ও পয়সা জমাতো, খেত না। ওই যে পেপারে বোনাস দিত, ওই বোনাসের টাকাগুলো না ও রেখে দিত, রেখে জমিয়ে একদিন আমাকে পাঠিয়েছে, মা যাও একটা জমি দেখে এসো, আমাদের কতদিন ভাড়া বাড়ি থাকবো। একদিনেই আমরা জমি দেখে অ্যাডভান্স করেছি। আমার বড় ছেলের যদি উৎসাহ না থাকতো, আজকে আমি এই বাড়িঘর করতে পারতাম না। তারপরে বাড়িঘর করার পরে তখন আমাদের টাকা নেই। কিভাবে বাড়িঘর করেছি শুনবেন? নিজের ভিত থেকে মাটি কেটে আমি বাড়ি করেছি, মানে একটা বেড়ার ঘর করেছি। বেড়ার ঘর করে আমরা ছিলাম 4টি মানুষ ছিলাম। আমার বড় ছেলের যে পরিশ্রম, আমার বড় ছেলে যে ছোটোবেলার থেকে যে পরিশ্রমটা করেছে, সেই পরিশ্রমের আমি বলি আজকে ও সেই কারণে হয়তো আজকে একটা জায়গায়ও দাঁড়াতে পেরেছে। আমি সব বাচ্চাদের উদ্দেশ্য করে বলছি যে বাবা মাদের পিছনে দাঁড়াও। বাবা মারা কষ্ট করে নিজের কষ্ট করে বাবা মাদের পিছনে যদি দাঁড়াতে পারো, তার থেকে আনন্দ পৃথিবীতে কেউ নেই। বাবা মা তো তোমাদের জন্য করবে। ও যে ছোটোবেলা থেকে এই যে আমার ছোট ছেলে, বড় ছেলে গাড়ি ধুতো, জল দিত, অনেক কষ্ট, আমি ওর কষ্টগুলো বলতে, আমি তো মা, আমার যখন শুনতাম জানতাম আমার খুব কষ্ট হতো। মার বেশি বাবার থেকে মায়ের কষ্টটা বেশি হয়। তা এখন আমার গুরুদেবের দয়ায় বেড়ার ঘর থেকে আমার এখন ঠাকুর
আমার এখন একটা দালান ঘর করে দেওয়া হয়েছে। সবার সাপোর্টেই হয়েছে। আমার হাজব্যান্ডের সাপোর্ট আছে। আমার হাজব্যান্ড যদি খারাপ হতো আমি তার সঙ্গে সংসার করতে পারতাম না এতদিন। আর আমিও তো কিছু করি। আমি একদিন বলেছি আমি একটা সেবামূলক কাজ বলতে যেটা আপনাদের বোঝাচ্ছি, আমি পরিষ্কার করে বলছি। আমি ফিজিওথেরাপিও করাই, কোনো সময় কোনো আমার মোটামুটি সব কিছু কাজ জানাই আছে। আমি যখন যেটা পাই করি। একটু কিছু হেল্প করতে পারলে, আগে অনেক করে খাটতাম, এখন আর পারি না, কেন মাঝে আমার একটা বিশাল অসুখ করেছিল। সেক্ষেত্রে ছেলেরা এখন আমাকে প্রেশার দেয় না। কিন্তু আমার কি মনে হয় জানেন তো, কিছু করলে ভালো লাগে। আমার একটা ছোট্ট নাতনি আছে, তাকে যদি একটা বিস্কিটও কিনে দিই নিজের পয়সা দিয়ে, ভালো লাগবে। ওর বাবা মা তো ওদের দিচ্ছে, কিন্তু দাদু ঠাকুমারও তো একটা কর্তব্য আছে না। এই যে আমার ছোট ছেলের ঘরে বউয়ের বেবি হবে, তার প্রতিও তো আমার একটা কর্তব্য আছে। তা আপনাদের সময় অনেক নষ্ট করছিলাম, দয়া করে আমার এই জীবনটা আরেকটা কষ্ট। আমার জীবনে আরেকটা দুঃখের কষ্ট সবচেয়ে বেশি এখন, যেটা আমার সংসারের থেকে একটা বেশি কষ্ট জানেন। আমরা 3 ভাই বোন ছিলাম। আমি সবার ছোট। আমার দিদি, আমার দাদা, আমি। আমার দাদার থেকে আমি 9 বছরের ডিফারেন্স। তা আমার বাবা মারা গেছে অনেক বছর হয়েছে। আমার বিয়ের আমার ছোট ছেলে হয়েছে তখন আমার বাবা মারা গেছে। তারপরে আমার দাদা মাকে দেখাশোনা, দাদা থাকাকালীন মার কোনো কষ্ট হয়নি। ঠাকুর জানি না কি অপরাধ, কি ভগবানের কাছে আমরা অপরাধ করেছি। আমার দাদা দুর্গা ষষ্ঠীর সময় আমাদের আগের দিন আমাদের বাড়িতে এসে আমার ছেলেদের জামা কাপড় দিয়ে গেল, কথাবার্তা বলে গেল। তারপর দিন শুনি সে পৃথিবী ছেড়ে চলে গেল। S21 বাস আর 407 দুটো বাসের মাঝখানে ওকে ধাক্কা মেরে ফেলে দিল সায়েন্স সিটির মোড়ে। আমার ছেলে শেষ। আজকে আমার এই বৃদ্ধা মা, আজকে আমার বিয়েও হয়ে গেছে, আমার দিদিভাইয়ের কাছেই আছে। আমার দিদিভাই একা, তারা স্বামী স্ত্রী দুজন, তাদের বাচ্চা কাচ্চা কেউ নেই। আমার 2টো ছেলে আছে, আমার 2 বৌমা আছে। আমার বৌমারা খুব ভালো, আমার মাকে সবাই ভালোবাসে। আমার দিদিভাই একা যেহেতু, আমার মা ওখানেই থাকে। মার এখন আমার একটাই কথা যে আমার মায়ের জন্য, যতদিন আমার মা আছে, আমার মায়ের জন্য আমাকে কিছু করতে হবে। আমার এটা কর্তব্য, কেন মা তো আমার পেটে ধরেছে না। দাদা থাকলে হয়তো আমাদের এগুলো অত আমাদের চাপ পড়তো না। আর আমার দিদির কিছু করার মতন ক্ষমতা নেই, ওরা দুজনই বয়স হয়ে গেছে। হ্যাঁ, ওরা সাপোর্ট দিচ্ছে, যেমন মাকে দেখছে, ওকে ওদের কাছে রেখেছে, সেই সাপোর্টিংটা ওরা করছে। আদার্স যেটা অন্যান্য আনুষঙ্গিক যেটা লাগে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তা মার বয়স আজকে প্রায় 86-88 কাছাকাছি। মাও অসুস্থ, খুবই অসুস্থ। তা আমারও এখন এমন হয়েছে, আমি এখন হঠাৎ প্রায় মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছি। সেইভাবে মাকেও দেখভাল করতে পারছি না, কিন্তু খুব কষ্ট হয় জানেন তো। তা আমার জন্য আমি সুখ কি বলে, কি বলুন তো, এত কিছু আমি যা পেয়েছি, আমার একটা স্বপ্ন। আমি কোনো দিন ভাবতে পারিনি আমার বাড়ি হবে, ঘর হবে, আমি কোনো দিন ভাবতে পারিনি। আমার এটা স্বপ্ন। আর আমার গুরুর আশীর্বাদ, আমি রাম ঠাকুরের দীক্ষিত, ঠাকুরের যে বন্ধুরা আছেন,
আমার, তারা নিশ্চয়ই একবার একটু দেখবেন যে আমার গুরুর আশীর্বাদে আমার যতটুকু পেরেছি আমার হয়েছে। তার আশীর্বাদের হাত আমার নিশ্চয়ই আমার মাথায় আছে। আর বেশি কিছু বলবো না, বলতে তো আর শেষ হয় না, বলার হচ্ছে অনেক কিছু বলার হয়। তা মেইন আমার দুঃখ যে আমাদের একটাই ভাই ছিল। যেমন যেই সব দিনগুলোতে আমার বাপের বাড়িতে বিরাট করে কালী পুজো হতো, এই দিনটা আমরা খুব মিস করি। আমাদের আত্মীয় স্বজন সেই দিনটায় কালী পুজোর সময় সবাই আমাদের ওই বাড়িতে আসতো। আমাদের ভাইফোঁটা হতো, আমাদের সবাই মজা করে ভাইফোঁটা হতো, আমাদের বিসর্জন হতো, বাবুরঘাটে সবাই যেতাম। খুব মিস করি এগুলো। আর একটাই তো ভাই ছিল, মানে এর থেকে দুঃখের মতন জায়গা কোথাও নেই। ভাইফোঁটার দিনটা আসলে পরে মানে মনের ভেতর ভীষণ, মানে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারছি কি না আমি জানি না। আর আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগবে কি না আমি সেটাও জানি না, কিন্তু একটু দয়া করে আমার এই কথাগুলো শুনবেন। শেয়ার করলাম আপনাদের সাথে, এই কথাগুলো শেয়ার করতে না, মনের মধ্যে থাকলে কি হয় বলুন তো, খুব চাপ সৃষ্টি হয়। এগুলো কথাগুলো বললাম। আর সবচেয়ে বেশি কষ্ট বললাম না, ওই ছোটোবেলায় আমার ছোট ছেলে, বড় ছেলে ক্লাস 8-এ পড়ে, এই শীত গ্রীষ্ম 12 মাস ভিজে চুপচুপে বৃষ্টির সময়, আর শীতের সময় শীত কাতুরে ভোর 4টের সময় উঠে পেপার দিতে যেত। এই কষ্টগুলো আমার ভীষণ মনে পড়ে। ওকে বকতাম, এখনও বকি, আমার ছেলেরা আমার খুব এখনও বকি, কিন্তু পরে মনে করি না, আমার ছেলেরা অন্যান্য ছেলেদের মতন নয়, অবাধ্য নয় যে মায়েদের মা বাবার উপরে বা মদ গাঁজা খেয়ে পয়সা ওড়াবে, এইসব নয়। আমি আমার শিক্ষা যতটুকু দেবার আমি দিয়েছি, জানিস এখনও আমার 2 ছেলে 2 বউ, এখনও আমরা সবাই একসাথেই আছি। আপনারা সবাই আশীর্বাদ করুন যে ওরা 2 ভাই যেন সব সময় একসাথে থাকে এবং দুজনের বিপদে দাঁড়াতে পারে, দুজনের সুখে থাকতে পারে। আমি তো সারা জীবন থাকবো না, আমিও থাকবো না, আর বাবাও থাকবে না। আপনাদের কাছে প্রত্যেককে বলছি যে আপনারা আশীর্বাদ করে, প্রাণ ভরে আশীর্বাদ করুন আমার 2 ছেলেকে, যেন ওরা মাথা তুলে বাঁচতে পারে, জীবনে মাথা হেট যেন না হয়। চুরি চামারি করে আমি বলি না পয়সা উপার্জন কর, সৎ পথে যদি আমি একবেলা খেয়েও থাকি তাতেও আমি সেই শিক্ষাই ওদের দিয়েছি, আর ওরা সেই শিক্ষায় শিখে। এবার জানি না এখন ওরা বুদ্ধি হয়েছে, তা আপনাদেরকে এটাই আমি শেয়ার করলাম আজকে। অনেকটা টাইম নিলাম আপনাদের কাছে। যদি ভালো লাগে একটু শুনবেন, শুনে একটু আমাকে সমর্থন করবেন যদি ভালো লাগে। আর আমার সমর্থন করবেন। আর আমার হাজব্যান্ডও খুব পরিশ্রম করে, বুঝেছেন, আমার হাজব্যান্ডও খুব, আমি সত্যি কথা বলছি আজকে আমি খুব লাকি। কেন বলুন তো, আমার হাজব্যান্ডের হয়তো ইনকাম কম থাকতে পারে, কিন্তু আমি খুব লাকি। কেন লাকি বলতে পারেন? আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে। আমি ঘরের কাজে এখন অনেকটা করতে পারি না, আমার যেটা করণীয় আমার হাজব্যান্ড ভোরবেলা উঠে সেটা করে। অন্য বাড়ির হাজব্যান্ডরা অতটা করে কিনা আমি জানি না, হয়তো বকাবকি করে। আমাকে ঘুম থেকে তুলে আমাকে চা পর্যন্ত ডেকে খাওয়ায় আমার এই অসুস্থর পর থেকে। এটাও আমার একটা পাওয়া, তা আমি ভালো আছি, আমি হ্যাপি। এটাই কষ্ট আমার এখন, যে আমার
মায়ের জন্য, আমার বৃদ্ধা মা আর বৃদ্ধা দাদা, জামাইবাবু আর দিদি, এই 3টি মানুষের জন্য আমার এখন অনুরোধ, কষ্ট। তাই অনুরোধ করছি, আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে আমি এই মানুষগুলোর পেছনে একটু দাঁড়াতে পারি। একটু অন্তত ওদের আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে ওদের পেছনে আমি আমার নিজের জন্য নিজের জন্য কিচ্ছু না। আমি বলেছিলাম আমি একটু আমার ওই মানুষ 3টের জন্য আমার খুব কষ্ট হয়। মানুষ 3টের জন্য। ঠিক আছে, রাখি, আর বিশেষ কিছু বলার নেই। আর যদি কিছু আপনাদের ভালো না লাগে এর মধ্যে, আমাকে কমেন্ট করবেন। আপনারা আমার থেকে যারা বড় আছেন তারা আমার প্রণাম নেবেন, আর ছোটরা আমার ভালোবাসা নিও। ছোটদের প্রত্যেককে বলছি, বাবা, যারা বাবা মা মেয়ে প্রত্যেককে বলছি, বাবা মা সবসময় সব কিছু জোগাড় করে দিতে পারে না, তার জন্য বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো না। বাবা মাকে সুযোগ দাও, তারাও চায় তোমাদেরকে ভালো রাখার জন্যে। সব বাবা মারা পারে না। নিজেদেরকে স্বাবলম্বী করো, পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। যদি পড়াশোনা করো আর চাকরি যদি করো, তাহলে চাকরি মন দিয়ে করো, করে বাবা মাকে সাপোর্ট করো। আর যদি ছোট্ট হয়ে থাকো, 10-12 বছরের ছেলে মেয়েরা থাকো, এমন কোনো দাবি করো না বাবা মার কাছে যে বাবা মার কাছে সেটা দেওয়ার ক্ষমতা নেই। বাবা মার তখন কষ্ট হয়, না দিতে পারলে বাবা মার খুব কষ্ট হয়। তোমরাও তো বড় হবে, বাবা মা হবে, সেটাই আমার বলার, আর কিছু বলার নেই। আমি সবাইকে এইটুকু বলেই রাখছি। নমস্কার।